বলতেন, ধন্য ঋষি যমদগ্ন তুমি, আখির অনলে তব সাগর শুকায়, নামেই তব মূর্ছা যায় ধরা, ত্রিলোক বন্দিত বীর তুমি ভৃগুরাম। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী জয়শ্রী মুখার্জির বাড়িতে। দিদির কাছ থেকে শুনে নেব তার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। নমস্কার দিদি। নমস্কার। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমে শুরু করব আপনার ছোটবেলার কথা দিয়ে। আপনার জন্ম এবং বেড়ে ওঠা সম্পর্কে যদি কিছু বলেন। জন্ম খুলনা জেলা, বাংলাদেশ, সেটা আমরা দেখিনি। আচ্ছা আচ্ছা, সেটা আমি আমরা দেখিনি, আমি 6 মাস বয়সে কলকাতায় আমরা চলে আসি বাবার সঙ্গে। আচ্ছা আচ্ছা। তারপরেই এখানে থাকা পাইকপাড়া, যেটাকে গাঙ্গুলিপাড়া, 21 বি গাঙ্গুলিপাড়া লেন, ওখানে আমরা থাকতাম। আচ্ছা। তারপরে বাবার ছিল স্টেশনারি দোকান। সেই ওই বাবার দোকান চালাতেন। আমরা 5 ভাই বোন স্কুলে পড়াশুনো করতাম, ওইখানেই থাকতাম। হঠাৎ বাবার কি খেয়াল হলো যে দোকানটা বিক্রি করে দেবে, দিয়ে আমরা ওখানে ভাড়া বাড়িতে থাকতাম, দিয়ে আমরা অন্য জায়গায় যাব। আর কেন যে বাবার খেয়াল হতো এটা আমরাও জানি না, তখন ছোট, আমরা কি করে বুঝবো। যাই হোক, দোকান বিক্রি হবে। আর বাবা এত অনেস্ট ছিলেন যে দোকানটা বিক্রি করবার আগে, স্টেশনারি দোকান, খাতা পেন্সিল বই এই সেই নানান রকম যা হয় স্টেশনারি বুকসে। তা আমি বললাম যে বাবা, আমরা কিছু খাতা নিয়ে নিই না তুমি বিক্রি করার আগে। বাবা বললো, না, এটা করা উচিত না, যে দেখে গেছে দোকানটা কিনবে সে তো জিনিস খারাপ ভাববে বলে ওই দোকানটা তখনকার দিনে 20,000 না 25,000 টাকায় বিক্রি। তখন আপনার কত বয়স? 6-7 বছর এরকম হবে? না না না, তখন আমার এই 12 এরকম। একেবারে পাইকপাড়াতেই আপনার শৈশবটা কেটেছে ওখানে। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট। এবার দোকানটা বিক্রি করার পরে বাবা তো দোকানদারিই করেছে, শুনেছি বাংলাদেশে বাবা কোর্টে চাকরি করত। তা এবার বসে খেলেই কতদিন থাকে, সেটা তো ঠিক, বসে বসেই খাওয়া হচ্ছে। এর মধ্যে আমার ওখানে বাবার এরকম মামাতো ভাই, তিনি বললেন, হ্যাঁ রে, বাবার ডাক নাম সন্তোষ, বললেন, হ্যাঁ রে সন্তোষ, এ তো বসে বসে খেয়ে সব শেষ করে ফেলবি, এটা জমি টমি তো কিনতে হবে, বাড়ি করতে হবে বাচ্চাদের নিয়ে। তখন উনি 2 কাঠা 5-6 কাঠা জমি কিনে দিলেন এবং একটা বড়, ধরো এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত একটা বড় ঘর হলো। হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, দমদম না, হ্যাঁ ক্যান্টনমেন্টে। সেখানেই আমাদের ঘর। এত পর্যন্ত ধরো অর্ধেকটা সিমেন্ট, অর্ধেকটা মাটি, আর উপরে টালি দেওয়া ঘর, এরকম আমরা থাকতাম। 2টো খাট ছিল, যেমন হয় সংসারে। কিন্তু বসে বসে খেতে খেতে তো টাকা শেষ। এর মধ্যে বাবার এক বন্ধু বাবাকে বললেন যে, সন্তোষ, তুই তো লেখাপড়া জানিস, তোকে আমি একটা চাকরি দিই, কর না। বলে, হ্যাঁ দাও। তো পায়োনিয়ার পেপার মিলে বাবাকে চাকরি দিল। আচ্ছা। বাবা যাতায়াত করতো দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম। আপনার পড়াশোনার ব্যাপারটা কি ওখানে দমদমে সুভাষনগরে ভর্তি হতে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 ভাই বোনই আমরা ওখানে ভর্তি হলাম, নানান রকম স্কুলে। একটা স্কুলে তো না, আমরা 3 বোন 2 ভাই। ছোট বোনটা তখন ভর্তি হয়নি, আমরা 2 বোন আর 2 ভাই ভর্তি হলাম। যাই হোক, তারপরে বাবা পায়োনিয়ার পেপার মিলে চাকরি পেলেন। এইবার বাবা ডেলি প্যাসেঞ্জার করতে করতে একদিন পড়ে গেলেন এবং সাংঘাতিকভাবে পায়ে চোট পেলেন। তখন বাবাকে তো বাড়িতে রাখা হলো, বাবা বাড়িতে, এবং তোমার কিছুই বাবা তখন করতে পারে, কাজও বন্ধ হয়ে গেল। অটোমেটিক এই বসে খেয়ে খেয়ে এমন অবস্থা হলো, তখন ভাই বোনদের ঠিক মতো স্কুলের মাইনে দেওয়া হচ্ছে না, আমার মাইনে দেওয়া হচ্ছে না। আর আমি ভীষণ না ফুল ভালোবাসি। আমি ওই সকালবেলা ভোর, ফর্সা হয়েছে কিনা খেয়াল নেই, ফুল তুলতে চলে যেতাম, এমন নেশা ছিল আমার। তা ওই ফুল গেঁথে না আমি বাড়ি বাড়ি বিক্রি করতাম, বুঝেছ। আর এমনি আমি খুব ভালো বলা উচিত নয়, নিজের কথা ভালো বলা উচিত নয়, আবৃত্তি করতাম আমি। তো ওখানে একটা ক্লাব ছিল, আমায় বললো যে, আমার ডাকনাম হীরা। তখন বললে, হীরা দি, এখানে আমাদের একটা কবিতা কম্পিটিশন হবে, তুমি নাম দেবে? আমি বললাম, হ্যাঁ। তো নাম দিলাম, ওখানে আমি প্রাইজও পেলাম। এবং কত বয়স তাও হবে আপনার? ওই যখন
13 সবে এখান তখন থেকে কি স্কুল গেছি। যাচ্ছেন নাকি পড়াশোনা তখন না, ক্লাস 8 আমার পড়াশোনা বন্ধ স্টপ হয়ে গেছে ওইখানে? 8 আচ্ছা। বন্ধ হয়ে গেল। তারপরে ওই কবিতা আবৃত্তিটা করলেন এবং মানুষ খুব নাম করলো তখন নাম করলো। তারপরে ওরকম আরো অভাব, তো কি বলবো, 5টা ভাই বোন, মা বাবা, 7 জনের চালানো সংসারকে একটুখানি। তখন আর কি আমরা ওই মালা এসব বিক্রি করছি, বাজারে বসে তখন বিক্রি করছি আমি। তা ওই যিনি আবৃত্তির ওখানে হয়েছিলেন, জাজ হয়েছিলেন, অমর মুখার্জি, খুব বড় অভিনেতাও, ডিরেক্টর। আচ্ছা আচ্ছা। তা উনি আমাকে দেখে বলছেন, এ কি তুমি কালকে আমার হাত থেকে প্রাইজ নিলে, তুমি এইসব করছো কেন? আমি বললাম যে আমাদের আসলে তো বড় সংসার, আর আমার বাবার এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু করার নেই তাই। তখন বলছে যে ও, তা তুমি সন্ধেবেলা আজকে আমাদের ক্লাবে চলে এসো তো। ক্লাবের নাম বন্ধু মহল, সুভাষনগরে। ওটা আমরা থাকি গড়ানডাঙ্গা জায়গাটার নাম, আচ্ছা। ওটা সুভাষনগর। তো সুভাষনগরে গেলাম সন্ধেবেলা। আমি তখন ওই 13 বছর বয়স, খুবই ছোট তখন আমি। তখন আমি বললাম যে উত্তরা নাটক মহেন্দ্র গুপ্তের। আচ্ছা। তখন আমায় বললো যে এই লাইনটা বলো। বললাম, খুব খুশি ভদ্রলোক, আর এত বড় ডিরেক্টর ছিলেন, ভাবতে পারবে না, মানে কান্নার সিনে আমি ভীষণ ইমোশনাল জানো, বড্ড বেশি কেঁদে ফেলি। তো আমাকে এরকম করে মুখটা এরকম করে উঁচু করে ধরতেন, ধরে বলতেন এবার বলো। মানে আমি আজও ওনাকে ভুলতে পারি না। তাহলে ওই মহেন্দ্র গুপ্তের উত্তরা নাটক দিয়ে আপনার অভিনয় জীবন শুরু হলো, বন্ধু মহল ওই গ্রুপে? ওই গ্রুপে। তারপরে করলাম পার্থসারথী, ওদের গ্রুপে এবার নাটক হলেই আমাকে ডাকে। এবং তখন আমি 2-1টা করে অ্যামেচার কল করছি, থিয়েটারে, সব থিয়েটার। আচ্ছা। রূপলি চাঁদ, উল্কা, এই ধরনের অনেক থিয়েটার তখন করেছে, আজ অত মনে নেই। নারায়ণ সান্যালের আরো। তো ওই টাইমে কি অফিস ক্লাবেও করতেন? না 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 না, এত দূর আসতে পারি। আচ্ছা আচ্ছা। এত দূর আসি। আচ্ছা। ওই কাছাকাছি যেসব কোম্পানি, তারপরে HMV, ওইসব জায়গায় সব কল করেছি, এবং খুব প্রশংসা পেয়েছি সবার। এইবার ভবেশ কুণ্ডু, চণ্ডীমাতা ফিল্মস, যার গুরুদক্ষিণা ছবি করেছি, উনি বললেন যে এরকম হীরা, আমরা এরকম একটা নাটক করছি, চোর নাটক, তুমি করবে আমাদের সঙ্গে। ক্লাবটার নাম কি, সাহিত্য, ভুলে গেছি আমি। তা আমি যাই হোক গেলাম, চোর নাটকে কাজল করলাম। সেটা শিয়ালদা ইনস্টিটিউট হলে হলো। তা অভিনয় করা হলো। তারপরে ওনারা বললেন, ভবেশদা বললেন যে হীরা, আমাদের না দেশে এই নাটকটা হবে, তুমি আমাদের সঙ্গে যেতে পারবে? আমি বললাম হ্যাঁ, বাবাকে মাকে বলি। তারপরে ওনাদের সঙ্গে, এবং ভবেশদার স্ত্রী ছায়া বৌদি এবং মেয়ে রিঙ্কু, ওদের সাথে না আমার ভীষণ একদম একটা সংসারের মতো পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরে ওদের দেশে গেলাম, বর্গেছিয়া, হাওড়া আর এই মার্টিন ট্রেন, জানো তো, আন্দুল বর্গেছিয়া। হ্যাঁ বর্গেছিয়া, ওইখানে অভিনয় করলাম। আমাদের তো সন্ধ্যেবেলা শেষ হয়ে গেছে। ছোট ট্রেনে গেছিলেন আপনি? হ্যাঁ, মার্টিন ট্রেনে। এবং আমার তো ভীষণ আরশোলার ভয়, জানো তো, ট্রেনে উঠেই দেখি আরশোলা, আমি সেই পা তুলে না গুটো ছোট হয়ে বসে ওই বর্গেছিয়ায় ওই নাটকের শোটাতেই কি খোকা মল্লিক আপনাকে দেখেছে? ওইখানে আমাদের নাটক সন্ধ্যেবেলা আরম্ভ হয়েছে 5:30 6টায়, 8টার মধ্যে শেষ হয়ে গেছে। এবার ওদের আরম্ভ হবে যাত্রা 9টায়, লোহার জাল বই, জানো তো। আমি ভবেশদাকে বললাম, ভবেশদা আমি একটু যাত্রা দেখবো। তা বললো যে তাহলে সবাই তো খাওয়া দাওয়া করছে, চল খেয়ে নিবি, আমি যদি আরম্ভ হয়ে যায়। বলছে না না, চ খেয়ে দিয়ে তোকে এখানে একটা চেয়ার দিয়ে বসিয়ে দেবো। আমি ঠিক আছে। তো চেয়ার দিয়ে বসিয়ে দিয়েছি, দেখেছি আমি, খুব ভালো লেগেছে। এইবার খোকাদা, মানে খোকা মল্লিক, উনি আমায় বলছেন তুমি কাজলি অভিনয় করলে না? হ্যাঁ, অভিনয় করলে না? আমি বললাম যে হ্যাঁ, চোর নাটকে কাজলি করলাম, তুমি যাত্রা করবে? আমি বলছি না না। উনি নাটকটা দেখেছেন আপনার অভিনয়টা? হ্যাঁ, ওদের তো দল আগে পৌঁছে গেছে। দল নয় বোধহয়, ওদেরও বোধহয় অ্যামেচার বোধহয়, আমার সঠিক মনে নেই। তখন আমায় বললো যে, আমি না, আমি যাত্রা করতে পারবো না, সে ভারী চেঁচাতে হবে, ওসব অত পারবো না। বলছে আচ্ছা তোমার ঠিকানাটা দিতে অসুবিধে নেই তো? আমি ঠিক আছে, ঠিকানা দিন। তারপর ঠিকানা দিল, ঠিকানা দিলাম আমি। তার পরের দিনই পঞ্চু সেন, কিষান দাশগুপ্ত, নাট্যভারতীর এবং অভয়দা ম্যানেজার খোকাদা, 4 জনে আমার বাড়িতে গিয়ে হাজির। তখন জ্যাঠামণি তো ভীষণ সুন্দর দেখতে ছিলেন, মোটা সোটা ধুতি পাঞ্জাবি পরতেন, পঞ্চু সেন। আর কিষান কাকুমণি
রোগা রোগা, রোগা রোগা, আমি ছবি আর দেখেছি, কালো রোগা, প্যান্ট, কোট টোট পরা। তা বাড়িতে আমি এসে বলেছি, বাবা জানো তো যাত্রা করলে নাকি অনেক টাকা পাওয়া যাবে, তাহলে আমাদের সংসারটা চলবে। মা বললো না না, যাত্রা করতে হবে না। আমি বললাম, যাই হোক, আর এ হয়ে গেল। তখন জ্যাঠামণিকে বাবা আমরা বসতে টসতে দেওয়া হলো। তখন বললেন, তোমার তো কথা খুব খোকা বলছিল, তা তুমি আমাকে একটা আবৃত্তি শোনাও মা। তা আমি দেবতার গ্রাস আবৃত্তিটা করলাম। বলে, এত বড় কবিতা তোমার মুখস্থ? আমি বললাম, হ্যাঁ। তারপরে আমায় বললেন, যাত্রা করবে? এবার আমাদের না ঘরের মধ্যে দিয়ে দরজা, এখানে একটা দরজা আর ওদিকটা ঘর, এদিকে গিয়ে। আচ্ছা, তখন মা বলছে, না, ভদ্রলোকে যাত্রা করে না। তখন জ্যাঠামণি বললেন, বৌমা এদিকে এসো, আমরাও ভদ্রলোক, সেই আমরা যাত্রা করি, আমরা ভদ্রলোক। বলে শোনো, উনি হচ্ছেন কিষাণ দাশগুপ্ত, ইউএনআর রিপোর্টার, আর আমি যাত্রার একজন অভিনেতা। উনি সেই যাত্রার ম্যানেজার, আর ও হচ্ছে বাঁশি বাজায়। তো পরিচয় টরিচয় হলো। 350 টাকা মাইনে, 1.5 টাকা জলপানি, আর বললো 600 টাকা অ্যাডভান্স। তখন বললো যে আমরা তাহলে অ্যাডভান্সটা দিয়ে যাই। আমি বললাম, না না, একসঙ্গে 600 টাকা নেব না, এখন 300 টাকা নেব, আর পরে 300 পুজোর সময় 300 টাকা নেব। তাহলে ভাই বোনদের জামা কাপড় কেনা টেনা সব। 350 টাকা মাইনেতে নাট্যভারতী দিয়ে আপনার যাত্রা শুরু হলো। যাত্রা শুরু হলো, হ্যাঁ। প্রথম বছর গিয়ে কি কি বই করলেন? প্রথম বছর কানাই বাবু মাও ছেলে ছিল। ছেলে, আর ব্রজেন্দ্র কুমার দের ভীষ্মের প্রতিজ্ঞা, আর আরেকটা বইয়ের নাম, ও ব্রজেন বাবুর আবার আর একটা বই ছিল বাঙালি। আচ্ছা, তারপরে বাইরে যদি যাওয়া হতো, তখনকার দিনে তো 4-5টা করে বই থাকতো, বেশিও থাকতো। ধর্মের বলি বলে একটা বই ছিল। আচ্ছা, ওই ময়মনসিংহ গীতিকার গল্প নিয়ে ধর্মের বলি, হ্যাঁ। ধর্মের বলি, হ্যাঁ। তাতেও তখন আমি প্রথম যাত্রাতে এলামই নায়িকা হই। জ্যাঠামণি আমাকে ওই মাও ছেলেতে, মা তাপসী, বয়সটা কত হতো? 15 বছরে। 1965, আমার 50-তে জন্ম, আর তখন 1965-এ আমি যাত্রায় গেলাম। এই তারপরের বছরই এই রয়্যাল বীণাপাণি অনেক টাকা মাইনে বাড়িয়ে 600 টাকা দিতে চাইলো। অটোমেটিক তখন আমার টাকাটা ভীষণ প্রয়োজন, টাকাটা দরকার তখন। তখন কাকামণি বললে, তুই 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 চলে যাবি। কাকামণি বাঙাল কথা বলতো, তুই চলে যাবি? আমি যে ওই ওখানে ওনারা ডাকছেন তো। তা বলে, আচ্ছা যা, গিয়া দেখ কেমন লাগে। তারপরে রয়্যাল বীণাপাণিতে গেলাম। সেখানে আর একজন আচার্য, তিনি হচ্ছেন পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, বিরাট বিরাট বড় অভিনেতা, বিরাট বড় ডিরেক্টর। ওনার সান্নিধ্যে কাজ করলাম। স্বামী বিবেকানন্দতে আমি সিস্টার নিবেদিতা করতাম। আচ্ছা, আর অভিমন্যু, ব্রজেনবাবুর লেখা অভিমন্যুতে করতাম আমি উত্তরা, আর দেশের ডাক বলে একটা বই ছিল, তাতে একটা আমি মুসলিম ক্যারেক্টার করতাম। আচ্ছা, তখন ওখানেও ছিল বীণা ঘোষ, বীণাদি। এখানে যেমন নাট্যভারতীতে যেমন ফিরোজাবালা একদম গার্জেন মায়ের মতো, তেমনি ওখানেও ছিল বীণাদি। এদের এত স্নেহ পেয়েছি না, বোঝাতে পারবো না আমি। তো মানে প্রবোধবন্ধু অধিকারী একটা ওনার স্মৃতিচারণায় বলেছে, বীণা ঘোষ নাকি তৎকালীন চিতপুরে একজন, মানে কি বলবো, সেই দাপুটে অভিনেত্রী ছিলেন। মানে ওনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, মানে এত ওনার দাপট ছিল চিতপুরে। অভিনয় বলে, অভিনয় শুধু না, এমনি মেজাজও ছিল। ওইটাই বলছি, মানে ব্যক্তিত্ব ভীষণ, মালিকরা ভয় পেত ওনাকে খুব। সবাই মালিক বললেন, আর্টিস্টরা বাবারে, আর চেহারা উঁচু, লম্বা একদম, ভীষণ, মানে ভীষণ ভালো ছিল। ফিরোজাবালা যেমন ছোট্টখাট্ট, তুমি ফিরোজাবালা নামটা শুনলেই ভাববে কি একজন মোটা সোটা সুন্দর মহিলা। ফিরোজাবালার সঙ্গে কি আপনার যাত্রাতে গিয়ে যোগাযোগ হলো? হ্যাঁ, ওই তো প্রথম বছরই। আচ্ছা, নাট্যভারতীতেই। ওই উনি করতেন দুর্গা ক্যারেক্টারটার নাম। আচ্ছা, ফিরিদি, যেটা আমরা ফিরিদি বলতাম। ফিরিদি, যেটা দিদি আমাকে একদম মেয়ের মতো স্নেহ করতেন। বিখ্যাত অভিনেত্রী। ওরে বাবা, আমি ওই রকম জিভ, সাপের জিভ, ওই রকম উচ্চারণ খুব কম শোনা যায়। অসাধারণ অভিনেত্রী ছিলেন ভগবানের অংশে জন্ম হয়েছে ওনাদের, সত্যি। বাপরে বাপ। তারপর পেলেন বীণা ঘোষকে নিউ রয়্যাল বীণাপাণি। হ্যাঁ, নিউ রয়্যাল বীণাপাণিতে। ওখানে কি 1 বছরই রইলেন? ওখানেও 1 বছরই। তারপরে আবার নাট্যভারতীতে ফিরে এলাম। আবার ফিরে এলাম, তখন হচ্ছে আর একজন আরো বড়, ফণীভূষণ বিদ্যা বিনোদ, বড় ফণীবাবু। আমি দাদু ভাই বলতাম, অনেক বড় তো আমাদের থেকে। তখন ধরো আমার 18 বছর, আর দাদু ভাইয়ের তখন এই 70-70 এরকম।
তারপরে আমরা দিল্লিতে শো করতে যাব নাট্যভারতীর হয়ে। তখন দিল্লিতে গিয়ে আমরা দিল্লি কালীবাড়িতে ছিলাম। তো দাদু ভাইয়ের কে দূরদর্শন থেকে নিতে এলো, দিল্লি দূরদর্শন। তখন কিন্তু কলকাতায় দূরদর্শন আসেনি। হ্যাঁ, তখন দিল্লি দূরদর্শনে দাদু ভাইয়ের অভিনয় জন্যে দাদু ভাইকে বলা হলো। দাদু ভাই বললেন আমি তো একা যাব না, আমি আমার গিন্নিকে নিয়ে যাব। আর একজন গিয়েছিল, তাকে তোমরা চিনবে কিনা, ছোট তপন বলে তাকে ডাকা হতো। বহুদিন লোকনাট্যে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ছোট তপন কুমার, হ্যাঁ বুঝতে পেরেছি। ভালো ভালো, খুব ভালো। তা গেলাম, দাদু ভাইয়ের অভিনয় দেখে দিল্লি দূরদর্শনের লোকেরা না মানে কি করবে কিছু বুঝতে পারছে না। বলছি কাকে পেয়েছে, হ্যাঁ যাত্রায় এরকম অভিনেতা আছেন। তারপরে তো দাদু ভাই তো একাডেমি পুরস্কার পেলেন। হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, কত ওইটা কি যাত্রা করতে গেছিলেন দিল্লিতে? তো ওখানে এখানে মাও ছেলেও ছিল। হ্যাঁ, আর চন্দ্রলেখা বলে একটা বই ছিল। আচ্ছা, চন্দ্রলেখা বই ছিল, মাও ছেলে ছিল, আর দাদু ভাইয়ের লেখা একটা বই ছিল, খুব সম্ভব না সাপুরের মেয়ে না কি নামটা, নরমের যোগ্য না, নরমের যোগ্য, এরকম একটা কি নাম ভুলে গেছি আমি। কিন্তু ওখানে আমরা অভিনয় করলাম, মাও ছেলের কিছুটা পোর্শন, বাঙালির কিছুটা পোর্শন, মানে দাউদ খাঁর সাথে আসমানের সিন, এইগুলো কিছু পোর্শন, এইগুলো অভিনয় হলো। আর এই পর্যন্তই হলো। তারপরে তো আমরা ওখানে অভিনয় করলাম। অবাক হয়ে যাবে, কিষাণ কাকামণি ইন্দিরা গান্ধীকে নিয়ে এসেছিলেন, মিনিট 5-6 ছিলেন উনি। নন্দিনী সপ্ততীর হাত থেকে আমি প্রাইজ নিলাম দিল্লিতেই। আর ওই দিল্লির ঘটনা হলো, তারপরে তার পরের বছরও কি নাট্যভারতীতে রইলেন? মানে ওই বাঁশের কেল্লাটা, হ্যাঁ বাঁশের কেল্লা, ভুলে যাচ্ছি, বাঁশের কেল্লা বইটাই ছিল আসলে মেইন। দাদু ভাই হতে একটা অসাধারণ ক্যারেক্টার করতেন, বাড়ির চাকর, পুরনো চাকর, কিন্তু দারুণ। এইবার ওই বাঁশের কেল্লা বই যখন পড়া হচ্ছে, ওটা প্রসাদ দার লেখা, প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য। তখন প্রসাদ দা বললেন যে আমি তো জয়শ্রীর জন্য ম্যাডাম ডলি লিখেছি। তখন দাদু ভাই বললেন হ্যাঁ তা কি হয়েছে? না আমি এসব ম্যাডাম ডলি করবো না, ওসব বল ডান্স আমার হবে না। দাদু ভাই বললে অভিনেতা অভিনেত্রী এটা করবো না, ওটা হবে না, বলা যাবে না, সব কিছু করতে হয়, বুঝেছো বাবু? বলে আমাকে, তুমি ভাবতে পারো, আমাকে বল ডান্স শেখাচ্ছেন বড়ফণি বাবু, দাদু ভাই। তারপরে ওই আমি ম্যাডাম ডলি করলাম। মানে এত বড় গুণী লোক, এইসব যাত্রায় যে কত বড় বড় ছিলেন। কেল্লাতে অভিনয় করতে করতেই ওনার, হ্যাঁ সে বছর আমি ছিলাম। আপনি ছিলেন না সে বছরে? তার পরের বছর দাদু ভাই বাঁশের কেল্লা তো ছিল, যাত্রায় একই বই দুবার হিট করেছিল বাঁশের কেল্লা। হ্যাঁ বাঁশের কেল্লা। সেই বছরে মোহিতদা অভিনয় করেছিল। সেই বছর অসীম কুমারও ছিলেন ওই। হ্যাঁ, আমাদের সময় ওনারা ছিলেন না, ভোলাপাল ছিল, ভোলাপাল করতো তিতুমির। আচ্ছা। আর মোহনদা একটা কি ক্যারেক্টার, বড় ভোলাপাল? না ছোট ভোলাপাল। আমি যাত্রায় যখন গেছি তখন আমাদের রিহার্সাল দেখতে আসতেন বড় ভোলাপাল। পঞ্চু জ্যাঠামণির সঙ্গে বন্ধুত্ব ছিল। ওরে বাবা, এই লম্বা, এত বড় মুখটা, টকটক করছে গায়ের রং। আবার আমাকে পেয়ারা, আমি রিহার্সালে না এই শ্যামবাজার থেকে পেয়ারা কিনে নিয়ে পেয়ারা খেতাম টুকটুক করে, আর সেইটা ভোলা জ্যাঠামণি দেখেছিলেন। তো আমাকে এই নিয়ে পেয়ারা খা, ওইখানেই শোভাবাজারেই ওনার বাড়ি। দেখে মনে হবে ঋষি, জানো তো, গলাটাও বাবা কি ভার গলা, ওরে বাবা। এই কত রকম প্রচুর লোকের সঙ্গে। তারপরে বছর অবশ্য গেলাম আমি, বেলাদি দল করেছিলেন বেলা ঘোষ, মাধবী নাট্য কোম্পানি। মাধবী নাট্য কোম্পানিতে ননী ভট্ট, সুবিমল আদক, ম্যান্টা বোস, বেলাদি তো ছিলই, আর সবার নাম আমার না মনে নেই। যাত্রার কি কি পালা হলো ওখানে? ওখানে হলো কাকনতলার মেয়ে, ওটাও প্রসাদদার লেখা। আচ্ছা। আমিই করতাম ক্যারেক্টারটা সীতা, আর ননীদা করতেন দাদা। কি অসাধারণ অভিনেতা, তুমি ভাবতে মাধবী নাট্য পারবে না। কোম্পানি কিন্তু পরপর কয়েক বছরে বেশ কিছু জনপ্রিয় প্রোডাকশন উপহার দিয়েছে সেই সময়। আর রিক্সাওয়ালাতে রিক্সাওয়ালার বোন করতাম শিবানী, আর দাদা করতেন রিক্সাওয়ালা ননীদা। আর একটা বই ছিল, দাদা মোহিত বিশ্বাস তো রিক্সাওয়ালাতে ছিলেন, ভজন তার পরের বছরে বোধহয় ভজন রিক্সাওয়ালার চরিত্রিত না, তাহলে প্রথমে হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি যে বছর কাকুনতলার মেয়ে হচ্ছে, রিক্সাওয়ালাটা পুরনো বই, তার মানে তার আগের বছর দাদা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবছর ননীদা করলেন।
আমি যখন তাহলে আপনি মাধবী নাট্য কোম্পানিতে গিয়ে প্রথমে কাকনতলার মেয়ে করলেন। কাকুনতলার মেয়ে। আর একটা বই ছিল, আমি রৌশন আরা করতাম, জাহানারার ছোট বোন, আর জাহানারা করতেন বেলাদি। বইটার নামটা না অমর প্রেম, বইটার নাম ছিল। আচ্ছা, বুঝেছো? ম্যানটাদা করতো জাহাঙ্গীর। সনদ বোস, ওনার নামই তো ম্যানটা বোস। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ, বাপরে বাপ। কত বড় বড় অভিনেতাদের আপনি পেয়েছেন। আর কি সব, মানে ননিদার একটা জিনিস আমি আজও ভুলবো না। ননী ভট্ট। ননী ভট্ট, ননিদা আমার কপালে, আমার মানে ইয়ে তোমার পণপ্রথা নিয়ে বইটা ছিল, কাকুনতলার মেয়ে। তো আমাকে জমিদার বাড়িতে বিয়ে দিয়েছে, আর আমরা হচ্ছি গরিব। তখন দাদা এসছে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে। তখন আমি বলছি, তুমি কেন এসেছো? পণ নিয়ে, টাকা নিয়ে আমাকে অপমান হতে হয়। আমি তখন বলছি, তখন বলছে, সীতা তুই আমায় চলে যেতে বলছিস? আর দাদা এসে না আমার কপালে চুমু খেত, জানো। আর একটা চোখ দিয়ে জল পড়তো, একটা চোখ পুরো শুকনো। আমি মানে ভুলতে পারি না ননিদার অভিনয়, অসাধারণ সব অভিনেতা। মাধবী নাট্য কোম্পানি থেকে এক বছরই ছিলেন? হ্যাঁ, তারপরেই তো চলে গেলাম সত্যমোর অপেরায়, উৎপল দত্তের জালিয়ানওয়ালাবাগ। আর এই নাট্যভারতীতে কিন্তু যেবার গেলাম, বড়ফণিবাবু যে বছর, সে বছর কিন্তু মহিদ্দা ছিলেন, কেননা হে অতীত কথা কও বলছিল। হে অতীত কথা কও, হে অতীত কথা, প্রজেন্দ্রেরও হে অতীত কথা। হ্যাঁ, তাহলে ওই 69 সালে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, সত্যমোর অপেরা, জালিয়ানওয়ালাবাগ। এইবার বলুন, উৎপল দত্তের সামনে আপনি পড়লেন, উৎপল দত্তের মানে শিক্ষণ, সেই অনুভূতিটা যদি একদমই, মানে অ্যাক্টিংটা হয়তো একটু আলাদা, কিন্তু যে পঞ্চু সেনের কাছে অভিনয় শিখেছে বা এইসব লোকের সঙ্গে যে মিশেছে, তার উৎপল দত্তের সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তার কারণ উৎপল দত্ত নিজে পঞ্চু সেনকে বলতেন ক্যা বাত ক্যা বাত। উনি তো মানে পঞ্চু সেনকে এগিয়ে রেখেছিলেন সবার প্রথম হিসাবে, ভীষণ। কাজেই আমার কোনো অসুবিধা হয়নি। মানে আপনাকে স্পেশাল কিছু শিখিয়েছেন বা কোনো কায়দা? হ্যাঁ, এইগুলো যেমন ধরো কম্পোজিশন, আগে যে যাত্রা করেছি সেগুলোতে এত কম্পোজিশনের মারপ্যাচ ছিল না ঠিক মতো। একটা তো শুধু চেয়ার পাতা থাকতো স্টেজে। হ্যাঁ, তখন তো রস্টাম পরে না, রস্টাম কিছুই না, একটা চেয়ার ব্যাস, তাতে রানীও বসছে, জমিদারও বসছে, সবাই বসছে। আমি যেমন ধরো বাঙালিতে আসমান করতাম যখন, প্রথম যে বছর, সে বছর যে আসমান করতাম, তখন ওই একটা সখীর দল ঢুকতো নাচতে। হ্যাঁ, তো তারা নাচছে, চলে যাচ্ছে, এটা একরকম ছিল। কিন্তু পরে যখন উৎপল দত্তের গ্রুপে গেলাম, তখন রস্টাম, দাঁড়ানো, ঢোকা, এগুলো সব আলাদা। আর অ্যাক্টিং তো আছেই বাবা, ভীষণ উচ্চারণের ব্যাপার, সাংঘাতিক। মানে কি গুণী মানুষ। উনি যখন রিহার্সাল করতেন তখন নাকি দলের মালিক ম্যানেজাররাও ঘরে ঢোকার সাহস পেত না। কোনো মালিক ঢুকলেই না এরকম তাকাতেন, তাকে বলতেন কে রে। আমি আর গালাগালিটা দিলাম না, গালাগালি দিয়ে বলতেন, বুঝেছো তো। তো ঢুকেই বলতেন, একটা বলতেন কথা। তারপরে মালিকরা, মানে শৈলেনবাবু পর্যন্ত, শৈলেনবাবু ঢুকতে গেছেন মিনারবাতে, আস্তে করে একটা দরজায় ক্যাঁচ করে আওয়াজ হয় না, যেই হয়েছে ব্যাস। আর উৎপল দত্তের রিহার্সাল মানে তো পিন পড়লে শোনা যাবে। আর জালিয়ানওয়ালাবাগে মানে আপনি, জয়শ্রী মুখার্জি, তা ছাড়া বাকি যারা ছিল আনুষঙ্গিক অভিনেতা অভিনেত্রী, তারাও এক একজন, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো বাকি কাস্টের সম্পর্কে যদি কিছু বলেন। বাকি ছিল বন্দনাদি ছিল, তপন কুমার ছিল, ভোলা পাল ছিল, গোরা শশী মণ্ডল কি ছিল? গোরা শশী মণ্ডল ছিল, এরকম অনেকেই ছিল। শিবদাস মুখার্জি ছিল কি? হ্যাঁ, শিবদাস মুখার্জি তো গুরদেব সিং মুসাফির করতো। তো জালিয়ানওয়ালাবাগে অভিনয় করলেন, সে বছরে আর কি বই ছিল জালিয়ানওয়ালাবাগ? সে বছর ছিল হচ্ছে একটি পয়সা, পদধ্বনি, ওগুলো পুরনো বইগুলো তখন চলছিল না, ওগুলো ছিল। আর একটা নতুন বইও ছিল, দিগ্বিজয়। আচ্ছা, মনমথ রায়ের দিগ্বিজয়। তপনদা করতো নাদির শাহ, আমার ক্যারেক্টারটার নাম ভুলে গেছি আমি, প্রেমিকা আর কি, নাদির শাহ ক্যারেক্টারটার নামটা মনে। ওই এক বছরই সত্যমবারে ছিলেন? এক বছর। তারপরে এলেন লোকনাট্য, দিল্লি চলো, সমুদ্র শাসন, 5 পয়সার পৃথিবী, এইসব বই তিনটে করলেন। দিল্লি চলোতে আমরা একসঙ্গে স্টেজে 9 জন উঠতাম, 7 জন আমরা বসে থাকতাম, আর 2 জন দাঁড়িয়ে থাকতো, বটুদা মানে মনোরঞ্জন চক্রবর্তী,
শিবদাস মুখার্জি। ওরা দুজন দাঁড়িয়ে থাকতো, আমি, ইন্দ্র লাহিড়ী, পৃথ্বীশ বাবু, দিলীপ, তারপরে বাবলুদা। ওটা থেকে ফিরোজা বালাও ছিলেন আপনার সাথে? ওইটাতে ফিরোজাদি ছিলেন। ফিরোজাদি করতেন, প্রদ্যোৎ মানে শেখর গাঙ্গুলির মা করতেন, আর বটুদা করতেন বাবা। বিজন মুখার্জির কথাটা একটু বলুন। হ্যাঁ, বিজনদা, ক্যাপ্টেন ব্রেনান। বিজনদার অনেক রকম অভিনয়ের সময় সুপুরুষ, মানে এত সুন্দর দেখতে, স্বপন কুমারের থেকে অনেক বেশি সুন্দর দেখতে ছিলেন মেজদা। আমরা মেজদা বলতাম বিজনদাকে। তো একটু একটু অন্যরকম একটু অ্যাক্টিং করতেন দাদা। আচ্ছা আচ্ছা। তো উৎপলদাকে কেউ বলেছে সেটা, উৎপলদা বললেন যে প্রথম যেদিন বিজনদা ঢুকলেন রিহার্সাল রুমে, ওই রকম লম্বা, ওইরকম সুন্দর দেখতে, পাজামা আর একটা বড় পাঞ্জাবি পরা, লম্বা পাঞ্জাবি। তা উৎপলদা দেখেই বললেন, বাবা এটা আলেকজান্ডার করানো উচিত, মানে এত সুন্দর দেখতে দাদাকে। তখন বললেন যে মিস্টার মুখার্জি, আপনাকে আমি একটা কথা বলবো, যদি আপনি শোনেন। একটা দারুণ ক্যারেক্টার আছে কর্নেল ব্রেনান, কিন্তু আমি যেটা বলবো, আমি যেটা করাবো আপনাকে সেটাই করতে হবে। তো কর্নেল ব্রেনান দাদা এত সুন্দর করেছিলেন এবং এত সুন্দর মানিয়েছিল দাদাকে। তো পরেই শুনেছি আমি বাপির মুখে, মানে সুরজিতের মুখে, দাদা স্বপনদার মুখেও শুনেছি। দাদা বললেন যে জয়া, আমি না ভাবতে পারছি না মেজদা অ্যাক্টিং করছে, মানে এত। হ্যাঁ, উনি স্মৃতিচারণে বলেছিলেন যে আমি ভাবিনি যে ওই রকম চরিত্র, মানে দাদা ওরকম ভাবে ফুটিয়েছে চরিত্র। ওরে বাবা, অসাধারণ। কে বলেছে? স্বপনদা। স্বপন, হ্যাঁ, আমি একটা লেখাতে পড়েছি, মানে ব্রেনান সম্পর্কে উনি, মানে বিজন মুখার্জির ব্রেনান সম্পর্কে স্বপন কুমারের কি মতামত। খুব মানে বলেছিলেন। লোকনাট্যে কি ওই 70 সালটাই লোকনাট্যে ওই এক বছরই রইলেন, না পরের বারও ছিলেন? না না, আবার সত্যম্বর, আবার সত্যম্বরে এলেন। সত্যম্বরে ওখানে আবার তখন পূর্ণেন্দু জাঠাকুনি। আচ্ছা। ওখানে বই ছিল কান্না ঘাম রক্ত, পদধ্বনিটা তো ছিলই, আর একটা কি বই ছিল মনে নেই রে, আমি সব ভুলে যাই। মানে ওখানে আবার কাজ করলাম। আবার লোকনাট্যতে বোধহয় আবার না, তারপরে চলে গেলাম প্রভাস অপেরায়। প্রভাস অপেরায় ওখানে তখন এই মহিদ্দা, দুটো বই ছিল, মেজ বউ আর ভক্ত কবির। হ্যাঁ, মেজ বউতে দাদা আমার ভাসুর করতেন, আর ভক্ত কবিরে ভক্ত কবির আমি দাদার মা করতাম। আচ্ছা। খুব হাসতেন। কম বয়সে মায়ের চরিত্র করেছেন। সিনে ঢোকার আগেই এর মাথায় হাত দিয়ে বলতো, চড়াই আমার মা। আমার খুব হাসি পেত, আমি বলছি ভালো লাগে না, বিধবার সাজ পড়া, অত ছোট মানুষ। যাই হোক, তখন ওইটা করতাম। আর মহিন্দা করতেন ভক্ত কবির। আর ভাসুর যে করতেন, দাঁড়িয়ে থাকাটাই দাদার একটা বিরাট পার্সোনালিটি। দাঁড়িয়ে থাকতেন, সাদা ধুতি আর খদ্দরের সাদা খদ্দরের পাঞ্জাবি, দেখার মতো অসাধারণ অভিনয় করতেন দাদা। প্রভাস অপেরা এক বছরই চলে? না না না, প্রভাস অপেরায় তারপরের বছর থাকলাম। ধন্যী মেয়ে বই ছিল, আর ভগৎ সিং। ওই ভৈরব গাঙ্গুলির লেখা ধন্যী মেয়ে যে টেক্সটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভৈরব কি বললাম, ভগৎ সিং। ভগৎ সিং কার লেখা আমার মনে নেই। ভগৎ সিং আমরা করেছিলাম। ভগৎ সিং এ কি শিবদাস মুখার্জি ছিল আপনার সঙ্গে? হ্যাঁ, শিবদাস মুখার্জি আর ছোট ভোলা পাল ছিল। হ্যাঁ, একটা ছবি আছে, মানে ওই মানে অত্যাচারী ইংরেজ অফিসারের। বাবা, সাংঘাতিক অভিনয় করেছিল শিবুদা। পাবলিক থেকে একবার ছাতার বাঁট দিয়ে একজন মেরে দিল, কে জুতো ছুঁড়ে মারলো। শিবুদা অসাধারণ অভিনয় করতো। শিবুদা একটা আমার চোখে দারুণ অভিনেতা। এবার মেজ বউ বইতে মনে করো আমায় বলছে, জয়া তোমার নায়ক হতে হবে আমাকে। আমি বলছি, সে কি? বলছে, হ্যাঁ তোমার নায়ক, আমার ছোট ভাই তোমার প্রেমিক, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হবে। আমি সেই ছবিটা ছিল, কোথায় গেল জানি না। শিবদাস মুখার্জির সঙ্গে? হ্যাঁ, কোথায় ছবিটা গেল। তাহলে পরপর 2 বছর প্রভাস অপেরায় রইলেন? হ্যাঁ। তারপরে প্রভাস অপেরা থেকে? প্রভাস অপেরাই আমার লাস্ট। ক বছর হলো যাত্রা? এটা 10 বছর হয়ে গেল। 10 বছর কি 13 বছর হলো প্রায়। 65 থেকে ধরলে 12 বছর হচ্ছে। 12 বছর না, তাহলে ভুল হচ্ছে। মানে আমি 9 বছর অভিনয় করার পরে অভিনয় ছেড়ে দিয়েছিলাম 7 বছর। তাহলে ওই 73-74 নাগাদ হয়তো আপনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, 74-এ আমার ছেলে হলো।
আচ্ছা 73-এর লাস্টে আমি ছেড়ে দিলাম, মানে ওইটা মানে ধন্যী মেয়ে আমার লাস্ট বই। আচ্ছা 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 আচ্ছা, ধন্যী মেয়ে লাস্ট বই, তাহলে 13 বছর কি করে হবে? না তো, আরো কম হবে, অনেক 9 বছর হবে, 9 বছর হবে। হ্যাঁ। তারপরে 7 বছর অভিনয় করিনি, তখন পিএলটি থেকে ইন্দ্রকে পাঠিয়েছিলেন 74-এ উৎপল যদি দা। আপনি ছেড়ে দিয়ে থাকেন তাহলে 9 বছরই হচ্ছে, হ্যাঁ কারণ 65 থেকে শুরু হয়েছিল, তাহলে 65 75-এ 10 হয়, তাহলে 1 বছর 9 বছরই হবে। হ্যাঁ, তখন পিএলটিতে আমাকে অভিনয় করবার জন্য উৎপলদা নিজে ডেকেছিলেন, মানে বুঝে তোমায় যাত্রা করতে হবে না, তুমি গ্রুপে চলে এসো। মানে আমার ছেলের অন্নপ্রাশনে নিয়ে এসেছিলেন, দেখেছেন আমার ছেলেকে, সব দেখে টেকে বাড়িতে গিয়ে শোভাদিকে বলেছিল, শোভাদি বললো আমি দেখি ইন্দ্রকে পাঠাই, ইন্দ্র জয়ার বাড়ি ছেড়ে। ইন্দ্র লাহিড়ী, ইন্দ্র লাহিড়ীর সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল, নেই আজকেও আমার, ভীষণ দুঃখের। ইন্দ্র আমার একটা ভাই বলো, বন্ধু বলো, একটা কি ছিল আমি নিজেই বলতে পারবো না। ইন্দ্র লাহিড়ী। আপনার বিয়ের কথাটা একটু বলুন, মানে বিয়ের কথাটা বলবো, আমি তখন লোকনাট্যতে যখন আমি দিল্লি চলো করছি, তখন আমার বিয়ে ঠিক হয়েছিল বেহালাতে আমার দিদির কলেজের এক বন্ধুর সাথে। আচ্ছা, বুঝেছো তো? তো যেদিন আমি রিহার্সালে যাব, আমাদের রিহার্সাল হতো ইয়েতে, চিতপুরেরই মন্টুদার বাড়ি, আমি জায়গার নামটা মনে নেই আমার। তো রিহার্সালে যাব, আমি মা বাবা যাব, বেরোচ্ছি, আমি আর মা আগে আগে যাচ্ছি, বাবা পেছনে ছিল। তো হঠাৎ না একটা ওই আমাদের ওখানে কি কোম্পানি যেন ওটা, ওই কোম্পানির গাড়ি এমন জোরে যাচ্ছে, আমার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হতে তখন আমাকে সবাই হসপিটালে দিতে চাইলো, মা বললো না, আমার কোলেই মাথাতে লেগেছে, কোলেতেই আপনারা স্টিচ করুন। তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হলো, গেলাম। এইবার আমার তো রিহার্সাল বন্ধ, যেতে পারিনি। তখন আর কি আমাকে দেখতে আসতেন শৈলেনবাবু, নীলমণিবাবু, সবাই দেখতে যেতেন। আমার বড় যেত দেখতে, মধুবরা। হ্যাঁ, তখন আমার ঠাকুমা বলেছিল, খুকুর যদি এরম একটা বর হয় খুব সুন্দর হবে। তো জামাইবাবু, মানে ওনাকে দেখে কি পছন্দ হয়েছিল আপনার ঠাকুমার? আমার ঠাকুমা আচ্ছা, তখন বলেছিলেন যে এরম একটা বর হলে ভালো হয় হীরার। তখন শৈলেনবাবু বলেছিলেন, কিন্তু আপনারা তো ব্রাহ্মণ, মুখার্জি, আর ও তো বড়াল, আপনারা কি বিয়ে দেবেন? তারপরে এই কথা নিয়ে মায়ের ঘোর আপত্তি ছিল, কিন্তু ঠাকুমা তখনকার দিনের মানুষ হয়ে বলেছিলেন, শোনো আমার নাতনির কোনো গন্ডগোল নেই, অতএব আমার বিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই। তারপরে বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের ধরো অনেকে কুলো ধরেনি, যা হয় আত্মীয় স্বজনরা অনেকে বিরাগ ভাজন হয়েছিল। তখন ওখানে বিয়ে হলো এবং আমরা থাকতাম। শৈলেনবাবু সম্পর্কে আবার আমার নন্দাইও হন, ওই যিনি প্রডিউসার সত্যমরে। আর মধুবরালি তো আগে চিতপুরে মধুরানী অনেক অভিনয় করেছেন, আপনি হয়তো সেটা দেখেননি এবং আমি শুনেছেন পরে শুনেছি। ও কখনো গল্প করেনি, কখনো বলেনি। আপনি ম্যানেজার মধুবরালকেই চিনেছেন? ম্যানেজার মধুবরালকে চিনেছি, এমনকি আমার সাথে তর্কও হয়েছে, কি একটা ডায়লগ নিয়ে আমাকে বলতে গেছে, তখন আমি বললাম, আপনি কি ডিরেক্টর? আপনি কি তখন বিয়ে হয়নি আপনার? না, আমি বললাম, আপনি কি ডিরেক্টর না অভিনেতা? আপনি হঠাৎ আমাকে এটা বলছেন সত্যমরে থাকার সময়? হ্যাঁ, আমাকে আপনি বলতো। তা বলছি, না আপনি ওভাবে নেবেন না, আমি বলছি এটা যদি এইভাবে বলেন ভালো হয়। আমি বলছি না, সেটা বলার জন্য উৎপল দত্ত আছে, আপনাকে বলতে হবে। পরে যে তার সঙ্গে বিয়ে হবে, ছেলে হলো, তখন আপনি অভিনয় ছাড়লেন আবার? হ্যাঁ, ছেড়ে দিলাম 74 সাল নাগাদ। হ্যাঁ, তারপরে তো একদমই অভিনয় ছাড়া। তারপরে 77 সালে মেয়ে হলো। আচ্ছা, অভিনয় তো ছাড়াই, তখন থেকেই তো ছাড়া। তারপরে ওই যে আমার হাজবেন্ড দল করেছিলেন, যুগযাত্রা দল করেছিলেন। চিন্ময় রায় অনেক প্যান্ডেলে পৌঁছয়নি। আচ্ছা, সব মাল লুটতরাজ হয়ে গেল, জিনিসপত্র সব চলে গেল, প্যান্ডেল লুট হয়ে হ্যাঁ, প্যান্ডেল লুট হলো, গয়নাগাটি যা ছিল সব আমার চলে গেল। তারপরে কিচ্ছু নেই। রাখাল সিংহকে নিয়ে যখন করেছে, সব থেকে দুঃখের কথা কি, আমাকে কোনোদিন দেখতে যেতেও দেয়নি। আমি বলতাম যে আমি একটু যাবো না, তুমি কি অভিনয় বোঝো, তো তুমি কি মালিক, তুমি অভিনয়টা বুঝতে পারো, কিন্তু তোমায় যেতে হবে না। আমি আচ্ছা, তা আমায় কোনোদিন দলের ব্যাপারে আপনাকে কথাও বলতে দিত না? কিচ্ছু না,
তারপরে উৎপলদা পর্যন্ত বারণ করেছিলেন শোভাদিকে দিয়ে যে চিন্ময়কে নিয়ে কখনো যাত্রা দল করো না, ও থিয়েটারেই ঠিক মতো পৌঁছয় না। উৎপলদা নাকি বলেছিলেন, আমার শোনা কথা, আচ্ছা, আমি তো আর নিজে কানে শুনিনি, শোনা কথা যে নাকি উৎপলদা বলেছিলেন যে চিনু ঠিক মতো থিয়েটারেই জয়েন করে না, ওকে তোমরা যাত্রায় নিয়েছো। আর সত্যি কথা, তুমি ভাবতে পারো আমাদেরই ভাড়া করা গাড়ি আমার হাজবেন্ডকেই গাড়িতে উঠতে দেয়নি। যা, হ্যাঁ, তারপরে গিয়ে সেখানে প্যান্ডেল লুটতরাজ এসব হলো, সব চলে গেল। তখন আমি ছোটদাকে বললাম ফোন করে যে ছোটদা আমি যাত্রা করব। ছোটদা বললো মধু তো করতে দেবে না, তুই যাত্রা করবি কি করে? আমি বলছি না, করতেই হবে, কেননা সব শেষ। তখন বললো ঠিক আছে, তবু একবার মধুর সাথে কথা বলি, ফোনটা দিলাম। তখন বললো যে হ্যাঁ ছোটদা করতেই হবে, আপনি তো শুনেছেন আমার এই অবস্থা। তখন আমি মেজদি বই, বিমলেন্দু ভট্টাচার্য, সমীর লাহিড়ী, আমি, রীনাদি বলে একজন মাদার রোল করতেন, লতা দেশাই, লতার হাজবেন্ড সমর, এরা সব ছিল। আরও অনেকে ছিল, হয়তো সবার নাম আমার এখন মনে নেই। আচ্ছা, ওটা কোন দলে? ওই প্রভাস? না প্রভাস না, ওটা যাত্রালোক। যাত্রালোক, আচ্ছা, ওটা বর্দার দল। আচ্ছা, ওই 3 কোটি গুচ্ছাই, হ্যাঁ হ্যাঁ, ওনারা যে দুই ভাই, ওই দীনবন্ধু গুচ্ছাইত হচ্ছে ছোটদা, 3 কোটি গুচ্ছাইত বর্দা। আর দুটো বই ছিল, ওইটা ছিল আর সাধক রামপ্রসাদ, তাতে আমি সর্বাণী করতাম। আচ্ছা, রামপ্রসাদ কোথায়? বিমলেন্দু ভট্টাচার্য। বিমলেন্দু তো অসাধারণ গান গাইতো, অসাধারণ গান সত্যি। আর সব থেকে হাসি পেতে কি বলতো, বিমলেন্দুর গায়ে আমি হাত দিয়ে বলছি যে এ কি জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে, আমার হাতটা নামিয়ে দিত। যতবার বলতাম, আমি তখন বাইরে এসে বললাম বিমলেন্দু এরকম করো কেন, তুমি আমার হাতটা ধরি, গায়ে হাত দিয়ে নামিয়ে দাও কেন? না না, আসলে মেদিনীপুর কলেজে আপনার অভিনয় দেখেছি তো, কিরকম একটা অসুবিধা হয়। ভীষণ ভালো ছেলে বিমলেন্দু ভট্টাচার্য। আর দিয়ে তার মানে আবার আপনার জার্নি শুরু হলো এই যাত্রালোক দিয়ে। যাত্রালোক দিয়ে ওখানে কি 1 বছরই থাকলেন? 1 বছরই থাকলাম। তারপরের বছর গেলাম আর্য অপেরায়। আচ্ছা, আর্য অপেরার পালা হচ্ছে তোমার উল্কা, কুরবানি, অসিত বন্দ্যোপাধ্যায়ের কুরবানি। আর উল্কা তো নেহারঞ্জন গুপ্তের লেখা, আর ভৈরবদা ড্রামারাইজ করেছিলেন। অনাদি চক্রবর্তী, গৌতম সাধুকা, বিনয় গাঙ্গুলি। উল্কা থেকে ইন্দ্র লাহিড়ী ছিলেন? ইন্দ্র লাহিড়ী তোমার ছেলে করতো, আমি তো করতাম। লীনা গাঙ্গুলি, লীনা চক্রবর্তী, এই লীনা চক্রবর্তী, হ্যাঁ লীনা চক্রবর্তী, লীনার বর সুজন কুমার, এরকম আরো অনেকে ছিল। রমিন ভাদুরী, মধু ভট্টাচার্য স্বপ্নার বর। ওইটা একটা মধুর দারুণ কথা। এইবার মধুর নাম আর আমার স্বামীর নাম এক। এবার আমি তো ওকে মধু বলে ডাকি না, ডাকা কি যায়, স্বামীর নাম যেহেতু। তা ও যে ক্যারেক্টারটা করতো আমার ছেলে করতো, কমলেশ। তা ওর কমলেশের ক্যারেক্টারে না খুব একটা অভিনয়ের সুযোগ ছিল না মোটামুটি। তো আমি বলতাম তো, এই কমলেশ, বলছি দিদি আমার নাম মধু, যেই রোলটা সব থেকে বাজে তুমি সেই নামটা ধরে আমায় ডাকো। আমি বলছি কি করবো বল? বলছে না আমার নাম মধু, তুই মধু বলবে। আমি বলছি না, আমার বরের নাম ধরে আমি তোকে ডাকতে পারবো না। ও দারুণ দারুণ ভালো ছিল। আর্য অপেরা, আমরা আর্য অপেরা থেকে কোন দলে গেলেন? আর্য অপেরা থেকে আমি গেলাম ইয়েতে, নাক কোম্পানি, এই অসিদ্ধা আর আমি, আরো আরো কারা ছিল, কানন্দি ছিল, কল্পনা নায়ক ছিল, বইয়ের নাম ছিল কুমারী জননী। তারপরে তখন ইন্দিরা গান্ধী মারা গেলেন সে বছর। আচ্ছা, তখন নীরুবাবু বললেন আমরা ইন্দিরা গান্ধী বই করব। আমার তো মাথা খারাপ, আমি ইন্দিরা গান্ধী আমি পারবো না করতে। তখন অসিতদা বললেন আমি তো আছি, তোরা তো চিন্তা কি, বলে গণেশদা লিখে নিয়ে এলেন, গণেশ মুখার্জি। গণেশ মুখার্জি তার আগে একটা থিয়েটার লিখে নিয়ে এসেছিলেন ইন্দিরা নামে, বুঝেছো? আচ্ছা, সেটা খুব একটা পছন্দ হয় নীরুবাবু। তাই এর মধ্যে ইন্দিরা গান্ধী মারা গেলেন, ওই ইন্দিরা গান্ধী বই হবে। আমার তো মানে সে মাথা খারাপ, এই বই এনে দিচ্ছে নীরুবাবু এটা পড়ুন, এই অমুক এই তমুক, সে সাংঘাতিক অবস্থা। তারপরে করলেন ওটা ইন্দিরা গান্ধী করলাম। যাত্রায় আরেকজন ইন্দিরা গান্ধী করেছিলেন, মঞ্জু দে, বিশ্ববন্দিতা ইন্দিরা গান্ধী করলাম। ওটা বোধহয় বর্ণ পরিচয় যাত্রা ইউনিটে করেছিল। কারা? মঞ্জু দে, যতদূর মনে পড়ে। হ্যাঁ,
বর্ণ আমি পরিচয় সেটা বলতে পারবো। মঞ্জু দে, বিশ্ববন্দিতা ইন্দিরা। হ্যাঁ। আপনারটার নাম কি ছিল? উম, ভারতের মুক্তিসূর্য ইন্দিরা। হ্যাঁ হ্যাঁ, এশিয়ার না, এশিয়ার মুক্তিসূর্য, হ্যাঁ এশিয়ার ছবিটা মুক্তিসূর্য। রয়েছে অ্যালবামে। এশিয়ার আরে মুক্তিসূর্য আমি ইন্দিরা। রতনকে কত বলেছি আমার ছবিগুলো দাও, এইটা সেই পেপার থেকে কেটে ছেলে রেখেছে তাই। ও আচ্ছা, তারপরে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করলেন ইয়েতে, নাগ কোম্পানিতেই। হ্যাঁ, তারপরে আর তারপরে আবার ইয়েতেই, আর্য অপেরাতেই, সন্ন্যাসী রাজা আর তামসী, স্বপন কুমারের সঙ্গে। স্বপন কুমারের। এইবার স্বপন কুমারের সঙ্গে নায়িকা হলেন, এই অনুভূতিটা একটু বলুন। ওরে বাবা, খুব মজার। দাদার এত সুন্দর রিহার্সাল, মনেই হবে না যে রিহার্সাল দিচ্ছি। আর এই কথা বলতে বলতে কেউ হয়তো মনে করে একটু তাড়াতাড়ি কথা বলছেন, দাদা বলতেন কেড়ে 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 করছিস কেন, আস্তে আস্তে বল না, ডায়লগগুলো আমি একটু শুনি। আর দাদা কিন্তু নিজের সমস্ত মুখস্থ, জানো তো, মানে রিহার্সাল হচ্ছে, দাদা খাতাও দেখছেন না, কিছু না, মুখস্থ টুখস্থ করেই বাড়ি থেকে এসছেন। তারপরে যাই হোক, সন্ন্যাসী রাজা, পদ্মিনী করতো বাইজিটা। আচ্ছা। আর স্বরূপ বলে একজন আর্টিস্ট, সে করতো ডাক্তার। রাজাদা করতেন আমার ভাই রাজা ঘোষ। আচ্ছা, আপনি সুপ্রিয়া দেবীর চরিত্রটা। আমি হ্যাঁ রানীটা করতাম। আর দাদা রাজা। দাদা খুব মানে স্টেজে দাদা যা বদমাইশি স্বপন করতেন, কুমারের স্টারডামটা কেমন দেখেছিলেন আসলে? সাংঘাতিক ভালো, সাংঘাতিক। আর খুব মজার লোক, তুমি ভাবতে পারবে না। স্টেজে ঢুকেছেন মানে তার আগেই বলে গেছেন, জয়া বাঁদিকে দেখবে একটা খুব সুন্দরী মেয়ে বসেছে। তো এবার ডায়লগ বলছি দাদার সাথে, দাদা ঠেলতে 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 ডান দিকে বাঁদিকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দিকে একটা মেয়ে ট্যারা, কালো, বিচ্ছিরি, গোলাপি রঙের ফিতে বেঁধেছে। আমি তখন বলছি উফ দাদা, বলে দাদার মানে বুকের কাছে মাথাটা দিয়েছে, উফ দাদা নয়, আমি তোর স্বামী। তারপর বল, মানে ভাবতে পারবে না যে কি দুষ্টুমি দাদা করেছে। একবার ওরকম সন্ন্যাসী রাজা বইতে লাস্টে যেখানে বিচারের সিন, আমি তো এতটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি, দাদা ইচ্ছে করে না আমার কাছে সেরকম করে আমার মুখটা দেখবি, জানো তো, ওই সন্ন্যাসীর পোশাক সন্ন্যাসী পরা। রাজাতে খুব যশ হয়েছিল সেই বইতে। হ্যাঁ, তো এরকম করে আমাকে দেখতেন। 80 দশকের মাঝামাঝি সময় তো আপনি গুরুদক্ষিণাতে অভিনয় করলেন হ্যাঁ। তাপস পালের মায়ের চরিত্রে। তো এইখানে ওই কথাটা একটু যদি বলেন, এই গুরুদক্ষিণায় চান্স পাওয়ার ব্যাপারটা। বা হ্যাঁ, গুরুদক্ষিণা কি, তখন তো যাত্রা করছি, তখন ভবেশ কুণ্ডু মানে ওই ভবেশ দা যার চোর করেছিলাম, তো ছোট থেকে আপনার সাথে অনেক দিনের পরিচয়, ছোট্টবেলা থেকে। তখন আমায় বললো যে হীরা, আমি তো একটা সিনেমা করছি, তুই করবি? আমি বলছি আমি তো সিনেমায় কখনো অভিনয় করিনি ভবেশ দা, আমি কি পারবো? বলছি তুই পারবি নাকি? ঠিক পারবি, চল। তারপরে আমার করার কথা ছিল বৌদিটা। তারপরে অঞ্জন চৌধুরী, উনি আমার যাত্রায় অভিনয় দেখেছেন। আচ্ছা, বড়দিদি দেখেছেন। উনি আমাকে বড়দি বলেই ডাকতেন। আমায় বললেন যে বড়দি একটা কথা বলবো? আমি বলছি হ্যাঁ বলুন। আপনি যদি তাপসের মাটা করেন, আমি বলছি আপনারা যাতেই কাস্ট করবেন আমি সেটাই করব। দুটো সিন বোধহয় ছিল, বোধহয় আপনার দুটো না, চারটে সিন ছিল। চারটে সিন ছিল, আর ওই তোমার ব্যাকগ্রাউন্ডে দেখানো কথা এসব অনেক ছিল। আর এমনি সিন ছিল বোধহয় 4টে না 5টা, বেশি সিন ছিল না, খুবই ছোট রোল, বেশি বড় রোল নয়। কিন্তু ওই যে আপনার সফট ডায়লগ থ্রোয়িং, ওই সকলের খুব পছন্দ, জানো তো। এখনো এখন কত বয়স হয়ে গেল বলো, এখনো সবাই বলে গুরুদক্ষিণা তাপস পালের মা। এই সব থেকে অবাক হয়ে যাবে, আমি বাড়িতে সেইভাবেই চিনিয়েছি যে তাপস পালের মা গুরুদক্ষিণা। কারণ নালে মানুষ রেকগনাইজ করবে কিভাবে, কারণ যাত্রা সবাই হয়তো সেটা নাও দেখতে পারে। তাপস পালের মা গুরুদক্ষিণা এইটা বলে সবাই চিনবে কি অভিনেত্রী তাপস পালের মা। সব থেকে মজার কথা শোনো, মায়ের বাড়িতে আমি রোজ যাই, কিন্তু রোজ যেতাম মায়ের বাড়ি, এখন আর পারি না পায়ে ব্যথার জন্যে। তো মায়ের বাড়ি থেকে বেরোচ্ছি, ওখানে সব একজন বললো আপনার ছেলেটা তো মারা গেল। আমি বলছি হ্যাঁ, বলছে মারা গেল না তাপস পাল? আমি তখন বলছি ও কি অবস্থা, তাই তো। মানে সবাই গলি দিয়ে হাঁটবো বলবে যে তাপস পালের মা যাচ্ছে। এখনো মানে গুরুদক্ষিণা কিন্তু আমার, তারপরে কতগুলো ছবি করেছি, প্রিয়তমা করেছি, তারপরে ওটার নাম কি, নবেন্দু চ্যাটার্জি ছবি করেছি, পরশুরামের কুঠার, শ্রীলা টিলা সবাই মিলে আমরা। কিন্তু কেউ ওগুলো বলে না, এই তাপস পালের মা আমি, তাপস পালের মাই হিট। তারপরে আর কি কি করলেন 80 দশকের শেষের দিকে? আর কি কি করলেন? বড়দিদি আর ওই পূজারি মেঘনাথ বোধহয় করেছিলেন। সেটা 84-এর লাস্টে, মানে 85 আমার হাজবেন্ড মারা গেলেন। বড়দিদির পরে এই গুরুদক্ষিণাটা হয়েছিল।
ওটা দিদি না 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 না, হ্যাঁ বড়দিদি পরে গুরু নালে কি করে বলবেন? হ্যাঁ দিজু ভাওয়ালের সঙ্গে কাজ করার কিছু, যদি ওনার ওই রকম একজন অভিনেতার সঙ্গে আপনি কাজ করেছেন যাত্রায়? খুব ভালো, সরল সাদাসিধে মানুষ। একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি গান জানি না, পূজারী মেঘনাথ বই, তো আমি বললাম, মেনকা ছিল, মেনকা মন্দোদরি করত। আচ্ছা। তো আমি বললাম যে আমি কিন্তু মন্দোদরি করব। তো দিজুদা বললো, কেন জয়া তুমি নায়িকা হয়ে মা করবে কেন? আমি না, আমি মন্দোদরি করব। আমার হাজব্যান্ড আমাকে বললেন, তুমি মন্দোদরি করো জয়া, অনেক ভার্স আছে, তোমার সুবিধা হবে বলতে। আমিও গিয়ে বলেছি মন্দোদরি করব। তা বলছে, না তোমাকে প্রমিলাই করতে হবে। আমি তখন বলছি, আমি কিন্তু গান জানি না, আমি কিন্তু গান গাইতে পারবো না, তখন একটা গন্ডগোল হবে। তখন বলছে, না না তুমি পারবে। আমি তখন বলছি, আমি গান গাইতে জানি না দিজুদা, কেন জোর করছেন আমাকে? যাই হোক, জোর করা হলো। তখন আমি একটা কন্ডিশন আছে, যদি কোনো দিন এই গানেতে একটা হই করে ওঠে, তারপর দিন থেকে আমি আর চরিত্রটাই, গান তো করবোই না। তা ওই বইটা বেশি হতো না, পূজারী মেঘনাথ হতো, বড়দিদিটাই হতো। বড়দিদি হতো। গণেশ মুখার্জি ডিরেক্টর ছিলেন, গণেশদা ডিরেক্টর ছিলেন। তারপরে জানো তো, যথারীতি দুর্গাপুরে প্রথম দিন বড়দিদি, পরের দিন হই করে উঠেছি, বেসুরো গেয়েছি, ব্যাস আমি বেরিয়ে চলে এসেছি স্টেজ থেকে। তারপরে দিজুদার এত আসছিল, দিজুদা বলছে, জয়া তুমি চলে এলে। আমি তো কি বলেছিলাম, করবো না, চলে এসেছি। খুব মানে হয়েছিল। কিন্তু রংমহলে জানো তো, সবাই বলছে খুব ভালো হয়েছে, রংমহলে নাকি গানটা ভালো হয়েছিল। করিয়ে দিয়েছেন ঠাকুর, আমি করিনি, আমি পারি না গান গাইতে। তাহলে তারপরে শেষের দিকে আর কি কি যাত্রায় অভিনয় করলেন? অনেকগুলো তো করলাম। এই এতে ওই ভিক্টর ব্যানার্জির সাথে দুটো করলাম। একটা করলাম বদলা নিলাম মাগো, শঙ্কর বাবুর দলে, বঙ্গলোকে। আর পরে করলাম সাহেব সম্রাট সুন্দরী, ভিক্টর বাবুর সাথে। নীল মুখোপাধ্যায় বোধহয় ছিল, নীল ছিল ইয়েতে, অগ্রগামীতে। তারপরে অগ্রগামীতে করলাম, ত্রিদীপদার সাথে কাজ করলাম। লোকনাট্যে যে পরে গেলাম, সেবার গিয়ে করলাম কসাইখানার মা। ও, কসাইখানার মাতেও আপনি ছিলেন? কসাইখানার মাতে আমি কসাইখানার মাটা করতাম আমি। স্বপ্নাও ছিল, হ্যাঁ স্বপ্না ছিল। আর একটা বই ছিল, নরক দেখে এলাম না কি একটা বই ছিল, তাতে খুব মজার রোল ছিল। তাতে ত্রিদীপ দা ব্রাইট ক্যারেক্টার করতেন, আমার দেওর করতেন। আর অগ্রগামীতে ওই বইটা করলাম, দীপঙ্কর দার সাথে করলাম অগ্রগামীতে অভিনয়। এর মধ্যে 86-87 নাগাদ আপনি নট্টতে 1 বছরের জন্য গেছিলেন। হ্যাঁ, বন্দি মুসাফির। আর সন্তু মুখার্জির সাথে কাজ করলাম অগ্রগামীতে। আমি অগ্রগামীতেই একমাত্র একসঙ্গে 5 বছর ছিলাম। ও, স্বামী স্ত্রীর শেষ দেখা, পরের বছর অসিদ্ধার বইটা, নাম মনে নেই, তাতেও সন্তুদার ছিলেন। আর ওই বইটার নাম কি, কৃষ্ণা চক্রবর্তীও তো ছিল। হ্যাঁ, কৃষ্ণাই ছিল। উপায় নেই গোলাম হোসেন, এরকম টাইপের কিছু? না 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 না, অসিদ্ধার লেখা, অসিত বন্দ্যোপাধ্যায়ের লেখা, ভুলে গেছি নামটা। দুটো বই ছিল। আগের বছর হয়েছে স্বামী স্ত্রীর শেষ দেখা। স্বামী স্ত্রীর শেষ দেখা অনেক পালা যাত্রা হয়েছে, 175 না 70 থেকে একটা হিট সন্তু মুখোপাধ্যায়। ওরে বাবা, সন্তুদার অভিনয়, তেমনি গান, আহা। তারপরে সন্তুদার ডিরেকশনে সন্তুদার নিজে দল লিজ নিয়েছিলেন, ভালোবাসার শেষ ঠিকানা, ওটাতেও ছিলেন আপনি। আহা, সন্তুদার অভিনয় কি বলবো তোমাকে, ভুলতে পারি না। আমার সঙ্গে একটা সিন ছিল, জানি না আমি কতটুকু বলতে পারবো। সন্তুদা ডাবল ক্যারেক্টার, বুঝেছো? দেখাচ্ছে যে সন্তুদার মানে আমার শ্বশুর মশাই কলকাতায় গিয়ে একজনের সঙ্গে, এক ভদ্রমহিলার সঙ্গে সম্পর্ক হয়েছিল, সেখানে একটি ছেলে হয়েছে, আর এখানে তো গ্রামের ছেলে সন্তুদা। এইবার সন্তুদা চাকরি বাকরি করে না, কিচ্ছু করে না, এই নিয়ে বাড়িতে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি খুব ওকে ভালোবাসি, বৌদি খুব ভালোবাসি। আর জয় কি জানো, জয় সেনগুপ্ত তো না, মুখার্জি কি টাইটেল, জয়দের টাইটেলটা কি ছিল? জয় সেনগুপ্ত, উজ্জ্বল সেনগুপ্ত। না না না, উজ্জ্বল সেনগুপ্ত না, জয়দা। জয়দা করতেন আমার স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার একটা সন্তুদার কাছে ডায়লগ ছিল, বলতাম যে, হ্যাঁ গো ঠাকুরপো, আমি শুনলাম তুমি নাকি কলকাতায় চলে যাবে। তো সন্তুদা বলতো, হ্যাঁ, আমি সারা জীবন খালি তোমার আঁচল ধরেই বসে থাকবো, আমি বুঝি বড় হব না?
আমি বলছি না, আসলে আমি যখন প্রথম বিয়ে করে এলাম তোমার দাদামাই বলেছিলেন সংসারে তুমি সবাইকে দেখো আর না দেখো, আমার এই ছোট্ট ভাইটিকে তুমি কিন্তু দেখতে ভুলবে না। বলে হ্যাঁ সব জানি, তুমি যখন বিয়ে করে প্রথম আমাদের বাড়িতে এলে তখন তোমাকে আমার মা বলে ডাকতে ইচ্ছে করেছিল, ডাকতে পারিনি, লজ্জা করেছি। আহা তোমায় কি বলবো, আমি তারপরে যে আমার ডায়লগগুলো ছিল আমি না বলতে পারতাম না, বিশ্বাস করো। মানে এমন ভাবে বলতো, উফ বাপরে। এমনকি এই বাগবাজারে তপন বলে একটি ছেলে আছে, খুব যাত্রামোদী, গাড়ি আছে ছেলেটি, গাড়ি ভাড়া দিত যাত্রায়। ও বলতো জয়াদি আপনার আর সন্তুবাবুর ওই ডায়লগটা আমি না ভুলতে পারি না। মানে এত অসাধারণ সন্তু। সেই আরও সন্তুদার সাথে আমি 3 বছর কাজ করেছি, অগ্রগামীতে 2 বছর, আর এই ভালোবাসার শেষ ঠিকানায় 1 বছর। তারপরে তাপসী রায়চৌধুরী যখন নটি বিনোদিনী করলেন ভারতীর্থ যাত্রা সমাজে, তখন আপনি ওটাতে আমোদিনী করলেন। আমোদিনী সেইটার কথাটা যদি একটু বলেন, আমোদিনী করার ব্যাপারটা। আমোদিনী আমি কিছুতেই করব না, আমি তো বরাবর সুরত করে এসেছি। হ্যাঁ, আমি বললাম আমি আমোদিনী বিজন থিয়েটারে আপনি সুরতি করতেন। হ্যাঁ, বিজন থিয়েটারে সুরতি করতাম। আর আমি বললাম না, আমি আমোদিনী করতে পারবো না বাবা, আমোদিনী মেনকা দারুণ করে, আমি পারবো না। এক্স্যাক্টলি, একদম সত্যি মেনকা দারুণ করে। বললো না অভিনেত্রী আবার এটা করবো না ওটা করবো না, কি আপনাকে করতেই হবে। আমি তখন বলছি ত্রিদীপদাকে বলছি, ত্রিদীপদা এটা কি ঠিক? তখন তাপসী বলছে না অভিনেত্রী আবার এটা করবো না, আপনাকে করতেই হবে। তখন আমি দেখলাম অ্যাডভান্স নিয়ে ফেলেছি ভাই, অনেক টাকা, 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছি, অতএব করতেই হবে। তখন ওই আমোদিনী করলাম। তো আপনি যা করেছিলেন ভিডিওতে, মানে ভাবা যায় না বাবা। মানে তারপরে অবশ্য ত্রিদীপদা ওটাকে আরেকটুখানি বাড়িয়েছিল, আমোদিনীর চরিত্রটা, যেখানে মানে খদ্দেরের সাথে কথা হচ্ছে, যার সাথে বিয়ে হবে, ওই জায়গাটা ত্রিদীপদা দারুণ লিখেছিল, দারুণ লিখেছিল। আহা কি সুন্দর লিখেছিল। কি কিছু মনে আছে? এই ব্রজেনবাবুর কিছু ডায়লগ। হ্যাঁ, ব্রজেনবাবুরই। রাঙাবাবু ঢুকছে, দেখো মাসি দেখো তোমার মেয়ের কত প্রশংসা বেরিয়েছে কাগজে, লোকে তোমার কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ছ্যাঁকা মারো থ্যাটারের মুখে, কুলের সামগ্রী। বলি সামগ্রীর মাইনে কত জানো? 25 টাকা। বলি তুমি তো দেখেছো নিজের চোখে আমার মেয়েকে, মেয়ে আমার রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী, তার মাইনে কিনা 100 টাকা। আচ্ছা তুমিই বলো তো বাপু, এ থেকে একটা মানুষের চলে? খুঁড়িয়ে চলে। তবু কি মেয়ের হুঁশ আছে? থ্যাটার থ্যাটার করে একেবারে পাগল হয়ে গেল। গিরিশবাবু যদিও ক্ষমা দেন, ও তাকে ছাড়বে না, এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন। বিলেতিকে কি করেছিল, শেক্সপিয়ারের থেলো হুকইকে কি সেজেছিল, বলে বলে লোকটাকে একেবারে পাগল করে দিলে গা। তুমিও তো আমাকে পাগল কম করছো না মাসি, ওটা গিরিশ ঘোষের থেলো হুকো নয়, ওটা শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো, আর মনে পড়ছে না। তাহলে ওই 2005-06 নাগাদ আপনি নটি বিনোদিনীটা করলেন তাপসী রায়চৌধুরী আর ত্রিদীপ ঘোষের সঙ্গে, ভারতীর্থ যাত্রা সঙ্গে। তারপর আর কি করেছিলেন? তারপরে করলাম তো মঞ্জিল ব্যানার্জির বই করলাম, মঞ্জিল ব্যানার্জির যাত্রাপালায় শুভাশিস মুখার্জির সাথে কাজ করলাম। আচ্ছা, শুভাশিস মুখার্জি আমার ছেলে হয়েছিল। আর তারপরে মঞ্জিল ব্যানার্জির সাথে, মঞ্জিল আমার বাড়ির কাজের লোক বোধহয়, পুরনো কাজের ছেলে, একটা ক্যারেক্টার করলো, খুব ভালো রাইটার। ওকে দেখলে অনেকটা। মানে তাও কত লাস্ট আপনি যাত্রা লাস্ট কবে করলেন, ছাড়লেন? মানে যাত্রা ছেড়েছি আমি 2016-তে। মানে 2016 অবধি আপনি পাবলিক স্টেজ মানে একবারে পেশাদার যাত্রায় যুক্ত ছিলেন? হ্যাঁ, পেশাদার যাত্রায় যুক্ত ছিলাম। আরও অনেক পালা করেছি, সব পালার নাম এখন অত ভালো মুখস্থ নেই, পালাগুলোর নাম মুখস্থ আছে কিন্তু ডায়লগ তো কিচ্ছু মুখস্থ নেই, কিচ্ছু বলতে পারি। জালিয়ানওয়ালাবাগ, দিল্লি চলো, সমুদ্র শাসন, কান্না ঘাম রক্ত, এরকম কত কত পালা করেছি। উৎপল দত্তের বিবি ঘর করেছেন। হ্যাঁ, আমরা সাদা পোশাক করলাম, গৌতম একটা দল করেছিল, গৌতম সাধুকা আচ্ছা, একটা যাত্রা দল করেছিল, তাতে উৎপলদার বই সাদা পোশাক নিয়েছিল, তাতে অভিনয় করলাম। তারপরে আমরা একটা কম্বিনেশন নাইট করলাম, 2 দিন হয়েছিল সেটা, সীমান্ত,
উৎপলদার সীমান্ত, যেটাতে লোকনাট্যে হতো বর্ণালী। আর যাত্রা প্রহরীর প্রথম যে অধিবেশন যেটা হয়েছিল সেইটার যে কম্বিনেশন ছিল বাঙালি আর নটি বিনোদিনী, সেটাতে আপনি ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আর নটি বিনোদিনীতে তো সুরত করি, এই সব। তাহলে লাস্ট যে যাত্রা ছাড়লেন 2016-তে, সেটা কোন দল দিয়ে আপনার যাত্রা জীবন শেষ হলো পেশাদারে? মঞ্জিল ছিল দলটায়, কিন্তু না মনে পড়ছে প্রডিউসারের নাম। আচ্ছা, আচ্ছা। ও হ্যাঁ মনে পড়েছে, ওই তাপস নাকি যেন আছে না একজন, তাপসই তো নাকি, না যার অনেকগুলো যাত্রার দল, কি নাম মনে পড়ছে না। না সেটা ঠিক আছে, সেটা আমি দেখে নেব। অনেকগুলো তার দল। সেই আমরা এতে শো করতে গিয়েছিলাম, ত্রিপুরা গিয়েছিলাম শো করতে। তারপরে তাহলে এই 1965 থেকে 2016 সাল পর্যন্ত জয়শ্রী মুখার্জির পেশাদার যাত্রার পথ চলা। মাঝখানে 7 বছর, হ্যাঁ মাঝখানে 7 বছর বন্ধ ছিল। তো এই যে দীর্ঘ যাত্রা জগতে আপনার অবদান, সেই অবদানের মানে পুরস্কার স্বরূপ মানে কি সম্মান বা পুরস্কার জীবনে আপনি লাভ করেছেন, যদি সেগুলোর ব্যাপারে যদি কিছু একটু বলেন। দর্শকের অকুণ্ঠ ভালোবাসার পরে, অকুণ্ঠ ভালোবাসার পরে অনেক, ধরো প্রাইজ তো প্রচুর পেয়েছি। এমনি ধরো দিশারি প্রাইজ ছিল তখন, দিশারি পুরস্কার পেয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে পুরস্কার পেয়েছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শান্তিগোপাল তপন কুমার পুরস্কার পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার পেয়েছি, তারপরে দিল্লিতে পেয়েছি আমি। ওই ক্রিটিক্স চয়েস যেটা দিত দিল্লি থেকে, ওটাও কি পেয়েছিলেন? ওই দিল্লি থেকে একটা প্রাইজ দিত সেই সময়? না না না, নন্দিনী সত্যবতীর হাত থেকে। আচ্ছা, ওটা কি আমার মনে নেই, বলতে পারবো না, সেটা অনেক আগের কথা তো। এই তাহলে এখন মাঝে মধ্যে সিরিয়ালে ডাক পেলে যাচ্ছেন, সিরিয়াল করছেন, আর খড়কুটো লাস্ট করলেন? না না, খড়কুটো লাস্ট না, লাস্ট করলাম ফেরারি মন, আর সেদিন করলাম মালা বদল। তাহলে এখন মাঝে মধ্যে সিরিয়ালে অভিনয় করছেন, আর মানে নিয়মিত সে অর্থে নয়, কিন্তু যখন ডাক পান না নিয়মিত এই 2009 এই আর কি 24 পর্যন্ত প্রচুর সিরিয়াল করে নিয়েছি। এখন এই 1 মাস কোনো কাজ নেই, ওই মালাবদল লাস্ট করলাম, আর ফেরারি মন করলাম একসঙ্গে, এমনকি 2টো সিরিয়ালও একসঙ্গে করতে হয়েছে। তাহলে আপনার এক ছেলে এক মেয়ে? এক ছেলে। আচ্ছা, তাহলে এখন মানে বাড়িতে সময় কাটে কি করে? আপনার চারিদিকে আমি দেখছি ঠাকুর এবং মায়ের ছবি, আপনি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, এবং মানে এই নিয়ে আপনার এখন সারাদিন কেটে যায়? হ্যাঁ এই নিয়ে। তারপরে এখন বড্ড পায়ে ব্যথা বলে হয়তো যেতে পারি না, সন্ধেবেলা বলরাম মন্দির, সকালবেলা মায়ের বাড়ি। এটা আপনার রেগুলারের কাজ ছিল, কিন্তু এখন এটা আমি মায়ের বাড়ি একটু কম যেতে পারি, তার কারণ অনেকটা তো যেতে হয় এখান থেকে হেঁটে। বলরাম মন্দির তবু একটু যেতে পারি, কাছাকাছি যেতে পারি। আর এই একটু বই পড়া নেশা আছে, একটু পড়ি, বেশিক্ষণ পড়তে পারি না, অল্প একটু। রান্না করতে ভালোবাসেন? রান্না তো করতে, রান্না নিজেই করি, নিজে রান্নাই করি। আর এমন কিছু যদি লাস্টে যদি একটা কোনো কিছু যদি বলেন যাত্রা জগৎ সম্পর্কে আপনার? যাত্রার একটা মজার ঘটনা বলি, রিহার্সালের। বলবো? বলুন। সেটা হচ্ছে উৎপল দত্তের রিহার্সাল, বিবি ঘর, এতে দীনবন্ধু মিত্রের বাড়িতে রিহার্সাল হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝেছো তো? রিহার্সাল উৎপলদা আসবার আগে, আমাদের উৎপলদা রিহার্সালের টাইম হচ্ছে যদি 10টা হয়, 10টা বাজে 10 মিনিট আগেই প্রত্যেককে আমাদের পৌঁছতে হতো। তো লেট করলে সাংঘাতিক অবস্থা হবে ওরকম। তখন বিবি ঘরটা দাঁড়া, একটু পরে মজার কথাটা আগে বলে নিই, তারপরে আর একটা বলবো। তখন রিহার্সাল আরম্ভ হবে, তার আগে না মধু, মানে স্বপ্নার বর মধু ভট্টাচার্য, মধু করছে কি, পেছন থেকে মুকুন্দদাকে, মুকুন্দদা আবার ইয়ের বাবা, প্রভাত কুমার দাসের, প্রভাতদার বাবা। তা মুকুন্দদাকে সমানে বলে যাচ্ছে মুকুন্দ মুকুন্দ, এরকম করছে জানো। এইবার মুকুন্দদা এপাশ ওপাশ তাকাচ্ছে, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তখন বলছে আচ্ছা কি এরকম বলছে বলতো? তারপরে একজন বললো মধু আসুক আজকে স্যার, তখন বলা হবে। তারপরে তো উৎপলদা এসছেন, রিহার্সাল আরম্ভ হবে। উৎপলদা একদম এরকম লম্বা পা করে, দুদিকে পা দিয়ে, মাঝখানে স্ক্রিপ্টটা নিয়ে, এপাশে ওই জলের বড় এটা নিয়ে বসতেন। তখন বলছে যে স্যার আপনার সাথে আমার একটা কথা আছে। বলছে কি? বলছে এই মধু আমার নাম ধরে রাখছে, এত সাহস। তারপরে সত্যি তো?
সে কি মধু, মধু মাথাটা নিচু ছিল, মধু ওঠ, উঠলো মধু, তুমি মুকুন্দবাবুকে নাম ধরে ডেকেছো, ভেরি ব্যাড, খুব অন্যায় করেছো, ক্ষমা চাও। ক্ষমা চাইলো, ক্ষমাটাও চাইলো, রিহার্সাল শুরু হয়ে গেল, রিহার্সাল হলো। রিহার্সাল যখন শেষ হচ্ছে, উৎপলদার ব্যাগ বললাম না, এত বড় একটা ঢাউস ব্যাগ ছিল জানো, ব্যাগটা নিজে বগলে এরকম টাপাস করে ব্যাগ বগলে নিলেন, নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বেরিয়ে দরজা ফাঁক করে বললেন মুকুন্দা বলে নিজে চলে গেলেন। এরকম মজার লোক ছিলেন। আর একটা বলি, জালিয়ানওয়ালাবাগ আমাদের রিহার্সাল হচ্ছে মিনার্ভাতে, তো আমাকে আমার বাবা, তখন তো আমার কত বয়স হবে, 17-18, তো আমার বাবা আমাকে দমদম স্টেশন পর্যন্ত ট্রেনে করে দিয়ে যেত, লাস্ট 11-এ ওখান থেকে ছাড়তো। আচ্ছা, ওই 11-এ ধরে আমি মিনার্ভাতে নামতাম। তো বাবা দিয়ে গেছে, এবং প্রতিদিনই আমি, আমাদের নাইট 11টায় রিহার্সাল, প্রতিদিন আমি ঠিক টাইমে পৌঁছতাম। সেদিন ওখানে কি হচ্ছিল, দেরি হয়ে গেছে বাসে, দেখি উৎপলদা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ওয়াই সো লেট জয়শ্রী? আমি বলছি না, মানে ওই বাস ও আইসি, জয়শ্রী লেট করেনি, জয়শ্রীর বাস জয়শ্রীকে লেট করিয়ে দিয়েছে বলে দাম করে দরজাটা খুলে দিলেন, দিয়ে একদম চিৎকার, হাউস লাইট অফ, রিহার্সাল স্টার্ট বলে সে চিৎকার, জানো তো গলা। হ্যাঁ, আর আমার ওই ব্যাগ ফ্যাগ বৃন্দমিগে সব পড়ে গেছে, পড়ে গিয়ে আমি কাঁদতে শুরু করেছি। তখন বন্দনাদি বলছে জয়া তোর ফার্স্ট সিন, তাড়াতাড়ি সালোয়ার কামিজটা পরে নে, আমাদের ড্রেস রিহার্সাল হচ্ছিল, তাড়াতাড়ি পরে টরে। আপনার চরিত্রটার কি নাম ছিল? রেশমা কাউর। রেশমা কাউর। রেশমা আর কাউর। ওই আসল যে দৃশ্যটা, জালিয়ানওয়ালাবাগের যে মেন যে দৃশ্য, সেই দৃশ্যে দর্শকের রেসপন্স কেমন থাকতো? ওরে বাবা সাংঘাতিক। আর আমার ডায়লগ ছিল এগিয়ে আয়, এগিয়ে আয় সালা সুয়ার কা বাচ্চা, সাংঘাতিক ডায়লগ ছিল, সাংঘাতিক। অত বললাম না, অত ভালো মনে নেই, কিন্তু প্রথমে ওই বাচ্চাটা করতো, গুরবচন বাচ্চাটার নাম, বাচ্চাটাকে সাহেবরা ধরে এনেছে, ধরে এনে আর পিঠে ফুটো করে তাতে অ্যাসিড ঢালছে। এবার আমি ছদ্মবেশে যেতাম আর কি, ছদ্মবেশে মানে ওদের কাছে ওই নাচনেওয়ালি ধরনের সেজে ট্রেতে করে খবর আনার জন্য ট্রেতে করে খাবার দিতাম। এবার যেই সাহেবরা চলে যেত, আমি বাচ্চাটাকে এই পায়ের ওপর শোয়াতাম, শুয়ে আর বাচ্চাটাকে ওষুধ দিতাম, দিয়ে আবার যেই সাহেবদের আওয়াজ হতো তাড়াতাড়ি বাচ্চাটাকে রেখে চলে যেতাম। প্রথমে করতো সুসেন বলে একটি ছেলে, পরে করতো এই উত্তম বিশ্বাস, যার এখন লাইট মাইক, ও করতো। তো খুব ছোট্ট, তখন কত বয়স হবে, 6-7 বছর বাচ্চা একদম, ওকে কোলে নিতে আমার খুব সুবিধে হতো। তো ওইটাতে অনুপ করতো, বর্ণালীর যে হাজবেন্ড ছিলেন অনুপ কুমার, ও করতো সেই সাহেবটা যে আমাকে চাবুক মারতো। আচ্ছা, সেই ও ডাকতো, তো চাবুকটা যখন মারতো, চাবুকটা দেবার আগে ও ডাকতো জোসেফ বলে ডেকে আমাকে খুব চাবুক মারছে। তখন মারার পরে আমি যখন এই শুয়ে পড়ে চাবুকটা ওর হাতে কেড়ে নিচ্ছি, কেড়ে নিয়ে আমি ওই রকম ডাকছি জোসেফ বলে ওকে চাবুক মারছি। তখন ওই চাবুক মারার পরে তারপরে তো সিন অনেক কিছু ছিল, বেরিয়ে যাওয়া। আমি ভেতরে গিয়ে দেখি, হ্যাঁ ভেতরে গিয়ে দেখি আমার পিঠে পুরো দাগ, এমন অনুপ আমাকে অরিজিনালি চাবুক মেরে, আর তাকে তো উৎপলদা মারবেই। তাহলে কত কত অভিজ্ঞতার জীব, কত বড় বড় আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন। হ্যাঁ বাবারে কত। তো অনেক কিছু দিদির কাছ থেকে শুনলাম তার যাত্রা জীবনের সম্পর্কে, কত বড় বড় মাপের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উনি কাজ করেছেন, কত বড় বড় প্রোডাকশনে কাজ করেছেন, সমস্ত কিছু আমরা জানলাম এই ভিডিওতে। তো আজকে আমরা কথা বলছিলাম যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী জয়শ্রী মুখার্জির সঙ্গে। দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।